বিজয়গাথার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে গোপালগঞ্জ থেকে মাইলস্টোন, ইউনূস সরকারের বর্বরতা। আমাদের সাথে স্টুডিওতে আছেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি একাধারে নৌ প্রতিমন্ত্রী ছিলেন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন গর্বিত সদস্য। আছেন তাইমুর তুষার, তিনি একজন সিনিয়র সাংবাদিক। তাইমুর তুষার এবং খালিদ মাহমুদ চৌধুরী, আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগতম। তুষার, আমি হয়তো আপনার নামটা অন্যভাবে উচ্চারণ করেছি, তাইমুর বলেছি, জিনিসটা তৈমুর হবে, আমি না, দুঃখিত। না, না। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগতম, খালিদ ভাই এবং তুষার। আমরা, আপনারা জানেনই আজকে কি নিয়ে আলোচনা করব। সারা দেশ যা নিয়ে আলোচনা করছে, আমাদেরও সেই নিয়ে বিষয় নিয়ে আলোচনা। খালিদ ভাই, এই যে বাংলাদেশের সৃষ্টি থেকে আমরা যে 54 বছরের ইতিহাস দেখি, এ ধরনের বর্বরতা কি আপনি আপনার রাজনৈতিক জীবনে কখনো দেখেছেন? না, ধন্যবাদ লোচন আপনাকে এবং তৈমুর তুষার যুক্ত হওয়ার জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তো যেটা আপনি বললেন, আমি তো বলা যায় যে বাংলাদেশের যে প্রথম যে যে সন্ত্রাসী ঘটনা, রাষ্ট্রীয় সন্ত্রাস, সেটা হচ্ছে 15ই আগস্টে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা, যেখানে নির্বিচারে মানুষ মারা গেছে। বঙ্গবন্ধু জাতির পিতাকে শুধু হত্যা করেন, তার পরিবারের সকল সদস্য, ওইখানে গর্ভবতী নারী, শিশু, কর্মচারী, আর্মি, পুলিশ সকলকে হত্যা করা হয়েছে তাকে যারা ছিল। সেই হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি জিয়াউর রহমানের সামরিক শাসন। সেই সময় আমরা সামরিক শাসনের যে অত্যাচার নিপীড়ন আমরা দেখেছি ধারাবাহিকভাবে কয়েক বছর। তারপরে আমরা দেখেছি এরশাদের সামরিক শাসন, যে ধারাবাহিকভাবে দেখেছি। আমরা 2001 সালের পরে আমরা জামাত, বিএনপি, জঙ্গিবাদের শাসন দেখেছি। কিন্তু সকল এতগুলো মানে দেখেছি, কিন্তু কোন শাসনে সেনাবাহিনী কখনো সাধারণ মানুষের উপরে গুলি চালায়নি। এই প্রথম আমরা দেখলাম সেনাবাহিনী নির্বিচারে সাধারণ মানুষের উপরে গুলি করে মানুষ হত্যা করলো। এবং আপনি দেখেন যে ইউনূস যে আমেরিকায় গিয়ে যে বলল মেটিকুলাসলি ডিজাইন, যে পরিকল্পনাটা কত, এখনো কিন্তু এই পরিকল্পনা চলমান আছে এবং ধারাবাহিকভাবে মানুষ হত্যা করা হচ্ছে। যেন হত্যাকাণ্ডটাই যেন রাষ্ট্র ক্ষমতার মূল শক্তি। হত্যা করব এবং বলা হচ্ছে যে মানুষের অধিকার। তিনি বললেন ঐক্যের কথা, কত সুন্দর একটা কথা বললেন। মানুষ মনে করলো যে শান্তির নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষ বাংলাদেশে আসলেন, যে এখন ঐক্য করবেন। তো ঐক্যের নামে তিনি কি করছেন? কত রকমের বিভাজন তিনি তৈরি করেছেন। বাংলাদেশের মানুষের কোনো বাক স্বাধীনতা নাই, গণমাধ্যমের গলা চিপে ধরা হয়েছে এবং সেখানে প্রেসক্রাইব যেটা করা হচ্ছে সেটাকে গণমাধ্যম বলতে হচ্ছে। আবার গণমাধ্যমে কিছু দালাল তৈরি করা হয়েছে, তারা কিছু এডিট করে কিছু সরকারের সমালোচনা করছে বা এই রেজিমের সমালোচনা করছে। মানুষ যেন বুঝতে পারে যে না, বাংলাদেশে বা আন্তর্জাতিক বিশ্ব যেন বুঝতে পারে যে গণমাধ্যমে তো সরকারের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কিন্তু যখন আপনি তাকে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা এবং আমাদের এই যে আমাদের মূল স্পিরিট বাংলাদেশের, সেটার সঙ্গে কথা বলে, তখন কিন্তু তারা কিন্তু বোবা হয়ে যাচ্ছে। যখন এখন পর্যন্ত আপনাকে বলি, গত কয়েকদিন আগে আমি বলেছি যে বাংলাদেশের মহিলা ফুটবলের যে জাতীয় টিমের প্লেয়ার মহেশখালীতে, তিনি ঈদের ছুটিতে বেড়াতে গিয়েছিলেন, সেখানে তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত গণমাধ্যম সেটা তুলে আনতে পারেনি। তুলে আনতে এসেছে, কিন্তু এটা গণমাধ্যম এটা বলতে পারেনি বা দেখাতে পারেনি। একটা জাতীয় টিমের একজন নারী ফুটবলার, তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে শুধু ফুটবল খেলার অপরাধে, এই জঙ্গি গোষ্ঠীরা। তাহলে আপনি বুঝতে পারছেন যে কি রকম চলছে বাংলাদেশে। যেই বাংলাদেশে আপনি এই যে মাইলস্টোনে যে স্কুল কলেজ যেটা, সেখানে একটা দুর্ঘটনা হলো, দুর্ঘটনা হতে পারে যেহেতু সেখানে প্রশিক্ষণ বিমান বা বিমান বাহিনীর পাইলটরা প্রশিক্ষণ নেয়, ঘটনা ঘটেছে। এর আগেও আমরা যখন স্কুলে ছিলাম তখন বাংলাদেশ বিমানের দুর্ঘটনা হয়েছিল, রোকসানা নামে একজন পাইলট সেখানে নারী হয়েছিল। কিন্তু এটা হতে পারে, কিন্তু এই দুর্ঘটনা কেন্দ্র করে যে ঘটনাটা ঘটলো, যে মৃতদেহ নিয়ে যে ধূম্রজাল তৈরি করা হলো, মানুষের মধ্যে যেটা অবিশ্বাস তৈরি হলো যে সরকার বা এই যে এরা রেজিম, তারা মৃতদেহ গুম করে দিচ্ছে, এটা আজ পর্যন্ত পরিষ্কার হলো না। এবং দেখেন, মানুষ যখন এটার বিরুদ্ধে সোচ্চার হলো, তখন তারা রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই যে
এই যে দুর্ঘটনা, এই যে বাংলাদেশ একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেল, শিশুরা মারা গেল, শিক্ষকরা মারা গেল, কর্মচারীরা মারা গেল, সেটা নিয়ে কথা না বলে তারা যমুনায় সেখানে ডিনার করতে করতে তারা আলোচনা করছে এই ফ্যাসিস্টরা যেন বাংলাদেশে আসতে না পারে, শেখ হাসিনা যেন বাংলাদেশে মাথা চাড়া দিতে না পারে, এই হচ্ছে তাদের আলোচনা। অথচ সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে মাইলস্টোন স্কুল কলেজের এই দুর্ঘটনা নিয়ে কথা হয়েছে, এই আইন উপদেষ্টা, এই যে মাস্টার মাইন্ড, এই যে নজরুল বলতেছে না, এটা নিয়ে কোনো কথা হয়নি, এটা নিয়ে কোনো কথা হয়নি। একইভাবে তারা গোপালগঞ্জের যে হত্যাকাণ্ড, নির্বিচারে 144 দিয়ে সেখানে নির্বিচারে হত্যা করা হলো, আজ পর্যন্ত আমরা জানি না যে গোপালগঞ্জে কি হয়েছে। এখন একটা মানে জুডিশিয়াল ইনকোয়ারি টিম করা হয়েছে তাদের ব্যক্তিগত মানুষদেরকে দিয়ে, হয়তো কয়দিন পরে তারা একটা এখানে প্রতিবেদন দিবেন যে গোপালগঞ্জে শান্তি বিরাজ করছে, সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় নাই, সেখানে কোনো গণহত্যা সংগঠিত হয় না, এই ধরনের একটা কথা হয়তো বলবেন। এই তো বাংলাদেশ। তো এই বাংলাদেশের, আপনি ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, আমি আজ থেকে কয়েক মাস আগে বলেছিলাম যে এটা কি অবস্থা, যে এখানে কোনো মানুষের নিরাপত্তা নাই। দিনের বেলা কত দিনের আলো থাকতে থাকতে মানুষ ঘরে ঢুকে যাচ্ছে, মানুষ বেরোতে পারতেছে না, নারীদের নিরাপত্তা নাই, সাধারণ মানুষের নিরাপত্তা নাই, সেখানে ব্যবসা বাণিজ্য নাই, কোনো কিছু নাই। দেশে একটা কে কিভাবে দেশ চলছে কেউ জানে না। তো এটা আপনি যে কথাটা বললেন যে আমার ব্যক্তিগত অর্জনে আমি গত 45 বছরের উপরে আমি নিজেই দেখছি যে এটা এই ধরনের বিভৎস অবস্থা নাই। আমরা শুধু অপারেশন সার্চ লাইটে 25শে মার্চ থেকে যে পাকিস্তানি গণহত্যা 9 মাস যাবৎ চলেছে, আজকে তো সেটাকেও হার মানিয়ে দিয়েছে। কারণ এই গণহত্যার নেতৃত্ব দিচ্ছেন এই দেশ দখল করে একজন শান্তিবাদী নাম ধারক বা শান্তি পদক মানে প্রাপ্ত একজন মানুষ, যিনি বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করছেন। যেন তার যেন সেই মানে মিটছে না। তিনি দেখেন একদিকে শিশুরা মারা যাচ্ছে, তিনি ডিনার টেবিলে বসে বসে তিনি কিভাবে হাস্যোজ্জ্বল মুখে তিনি সেলিব্রেট করছেন, এটা তো আমরা দেখলাম, চোখের সামনেই তো দেখলাম, এটা তো কোনো গোপনীয় বিষয় না। আবার তিনি দেখলাম যে তিনি শোক বার্তা দিলেন কেঁদে কেঁদে, কিছুক্ষণ পরে তিনি হাসতে হাসতে ডিনার করছেন, এবং তিনি মাইলস্টোনের এই দুর্ঘটনা নিয়ে তিনি জাতীয় এইরকম একটা দুর্ঘটনা, সেখানে তিনি কোনো কথা বলছেন না। তো বাংলাদেশ কোথায় যাচ্ছে, কিভাবে চলছে, বাংলাদেশের মানুষরা জানে না। এটা অন্ধকারে চলে গেছে। আজ থেকে মানুষ কেন বলছে যে শেখ হাসিনার সময় ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম? কারণ তৈমুর তুষার এখানে আছে, গণমাধ্যমের একজন সার্বক্ষণিক তিনি একজন মানুষ, যে বাংলাদেশ তারা রাতে বেরাতে তারা তার হাউস থেকে বাড়িতে গেছে, এসেছে, 2টা 3টা 4টা, মানুষের নিরাপত্তা ছিল ঢাকা শহরে, মহিলারা ঘোরাফেরা করেছে রাত বেরাত, কোনো অসুবিধা নাই। সাধারণ মানুষ অফিস থেকে এসেছে, বিভিন্ন যারা শিফটিং ডিউটি তারা 2টার সময় 3টার সময় এসেছে, 2টা 3টার সময় আবার অফিসে গেছে, বাড়িতে ফিরেছে। কই, আমরা তো শুনি নাই। আজকে কি অবস্থা বাংলাদেশে? মানুষ তো জীবিকার তাগিদে বের হবে, কিন্তু বের হওয়ার পরে জীবন নিয়ে ফিরবে এইরকম কোন নিশ্চয়তা আজকে বাংলাদেশে নাই। খালিদ ভাই ধন্যবাদ, আপনি অনেক বিষয় টাচ করে গেছেন। আমি একটু তুষারের কাছে আসতে চাই। তুষার, আপনি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করছেন এবং এখনো করে যাচ্ছেন। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে এবং আমি বিভিন্ন আলোচনায় দেখেছি, এই যে সংখ্যা নিয়ে এক ধরনের খেলা, এটা কি কোনো সাইকোলজিক্যাল গেম, যে মানুষকে বিভ্রান্ত করে পরিস্থিতিটাকে হালকা করে ফেলা? মানুষ ওই সংখ্যা নিয়ে বিতর্কে থাকবে, কিন্তু মানুষ রুট কজে যাবে না, কেন হয়েছে, কারা করেছে, এই জিনিসে যাবে না, মানুষ সংখ্যা নিয়ে বিভ্রান্তিতে থাকবে। এই কারণে কি এই ধরনের গেম গুলো খেলা হয় তুষার? না, এটা তো অবশ্যই, মানে ধরেন যে কোনো একটা ঘটনা ঘটলেই এর প্রাথমিক যেই ধাক্কাটা আসে, বিশেষ করে ভিকটিমদের দিক থেকে, জনগণের দিক থেকে, এইটা কিন্তু একটি বড় পরবর্তী ঘটনা প্রবাহ সেই দিকেই যায়। তো ফলে এই যে প্রথমেই এরা চেষ্টা করে যে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জানমালের যে ক্ষতি হয়, যতগুলো মানুষ মারা যায়, এইটার অ্যাকচুয়াল সংখ্যাটাকে আড়াল করে দিয়ে ঘটনাটার গভীরতা কতটুকু, ভয়াবহতা কতটুকু, এইটাকে একটা আড়াল করার এক ধরনের চেষ্টা থাকে। সেই জায়গা থেকেই মূলত শুরু হয় এই যে সংখ্যা নিয়ে লুকোচুরি খেলা।
আর এই যে আপনি মাইলস্টোন বলেন বা গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটেছে, এইখানে কিন্তু দেখেন এদের তো প্রথমত যে মানে তারা আড়াল করতে চেয়েছে মানে তাদের যে যাবতীয় ব্যর্থতা, এই সরকারে কারা আছেন মূলত কিন্তু ইউনূস সরকার, মানে উনি দেখেন উনি হলো সামাজিক ব্যবসায় ওনার যে আগ্রহ, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যে আগ্রহ, এইটার কিন্তু ওনার এক্সপার্টিস হচ্ছে এই অর্থনৈতিক লাভ কিভাবে করা যায় সেটার দিকে। আপনি একটা খেয়াল করেন যে এত বড় একটা ঘটনা ঘটলো, ওনার মাথায় প্রথম কাজ করলো কি যে কিভাবে মানুষের কাছ থেকে ফান্ড কালেক্ট করা যায়। এত মানুষ মারা যাচ্ছে, বাচ্চাদের লাশ গলে যাচ্ছে, যখন অভিভাবকরা কান্নায় ভেঙে পড়ছেন, সারা দেশের মানুষ তাদের প্রতি এক ধরনের শোকের আবহের মধ্যে আছেন, তখন ওনার মাথায় প্রথমে এসেছে যে কিভাবে ফান্ড কালেক্ট করা যায়। তো এই যে ওনার এবং সহযোগীরা যারা আছেন তারাও কিন্তু একই ধরনের, উনি বেছে বেছে এই ধরনের লোকগুলোকেই নিয়েছেন। আপনি দেখেন স্বাস্থ্য উপদেষ্টা কাকে করেছেন, ওনার গ্রামীণ ব্যাংকের, ওনার সঙ্গে দীর্ঘকাল ধরে যিনি গ্রামীণ ব্যাংকে কাজ করছেন এরকম একজন ব্যক্তি, যার স্বাস্থ্য খাতের সঙ্গে দূরবর্তী কোনো সম্পর্ক নাই, তাকে নিয়ে এসে উনি স্বাস্থ্য উপদেষ্টা করেছেন। তো এই যে ব্যর্থতা, পদে পদে ওনার যে ব্যর্থতা, এবং শুধু ব্যর্থতা না, যে যে যোগ্যতাটা লাগে, যে দক্ষতা লাগে, এই দক্ষতাও কিন্তু এই সরকারের নাই। ফলে প্রথম কাজটাই হয় যে কোনো একটা ঘটনা ঘটলে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, আড়াল করার জন্য, হালকা করার জন্য তথ্য বিকৃতি করা। এবং আপনি জানেন যে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছে সেনাবাহিনীর একটি অংশ। এই অংশটা কারা? আপনি জানেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে যে সেনাবাহিনীর অভ্যন্তরে মৌলবাদী, উগ্রবাদী একটি গোষ্ঠী, তারা খুবই সক্রিয় আছে। তারা বিভিন্ন সময়, এবং হিজবুত তাহরিরের সঙ্গে যুক্ত অনেক কর্মকর্তা এখনো সেনাবাহিনীতে বহাল তবিয়তে আছেন। তারাই কিন্তু বিভিন্নভাবে এই সরকারকে সহযোগিতা করার চেষ্টা করছেন। এরাই কিন্তু গোপালগঞ্জে গিয়ে গুলি ছোড়ে। আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে যখন ইমনকে হত্যা করলো সেনাবাহিনী, গুলি করার পরে যে ছেলেটির হয়তো মৃত্যু অবধারিতই ছিল, তাকে সেনাবাহিনীর সদস্যরা বুট দিয়ে পিষে পিষে মৃত্যু নিশ্চিত করছে। এই ধরনের ভয়াবহতা, সেনাবাহিনীর জনগণের প্রতি এই যে উগ্রতা, এইটা কিন্তু আমরা আগে কখনো দেখি নাই। তো আপনি এই যে ব্রুটালিটি ঘটাচ্ছেন, এইটাকে আড়াল করার জন্য আপনাকে কম গুরুত্বপূর্ণ কিছু জিনিস সামনে এনে সেগুলো নিয়ে আলোচনা করবে এবং তাদের মিডিয়া সেগুলো নিয়ে কথা বলবে। আপনি দেখেন যে বাংলাদেশের মিডিয়ায় যখন মাইলস্টোনের ঘটনাটি ঘটলো, সঙ্গে সঙ্গে পাইলটকে গ্লোরিফাই করে নানান ধরনের নিউজ, এবং সরকারের যারা একদম নিয়ন্ত্রিত মিডিয়া, তারা কিন্তু ভুল তথ্য দিয়ে অনেক কিছু প্রকাশ করলো। পরবর্তীতে দেখা গেল যে এই যে তারা যেই কথাগুলো বলেছিল অনেকটাই মিথ্যা। যেমন তারা কিন্তু নিউজ করে করে দাবি করলো যে পাইলট চাইলেই সে কিন্তু ইজেক্ট করতে পারতো সেখান থেকে। কিন্তু পরবর্তীতে আমরা কি জানলাম যে সে আগেই বেরিয়ে গিয়েছিল এবং একটি ভবনে গিয়ে সে পড়েছিল, সেইখান থেকে তাকে কিন্তু আহত অবস্থায় উদ্ধার করেছিল। যদিও সেটি নিয়েও আলোচনা আছে, কেউ কেউ সন্দেহ করেছেন যে পাইলটকে কি তাহলে পরবর্তীতে প্রপার ট্রিটমেন্ট না দিয়ে কি মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো কিনা, এ ধরনের প্রশ্নগুলো কিন্তু উঠেছে। তো ফলে আপনি তাদের যে একটি দুর্ঘটনা ঘটেছে, খালিদ ভাই যেটি বলছিলেন যে একটি দুর্ঘটনা ঘটতে পারে, এর দুর্ঘটনার উপরে কারো হাত নাই, কিন্তু আপনি দুর্ঘটনা পরবর্তীতে সেটিকে আপনি কিভাবে ম্যানেজ করছেন এবং সেই ঘটনায় আপনি কিভাবে, আপনার ভূমিকা কি, সেটি কিন্তু মূলত আমরা সেইখানে হচ্ছে আপনার দক্ষতার পরিচয়। তো এই ঘটনাটি ঘটার পরে, বিশেষ করে মাইলস্টোনের ঘটনায় তারা যে সংখ্যার লুকোচুরি করা, আপনি দেখেন যে সেনাবাহিনীর দিক থেকে একটি সংখ্যা বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে আরেকটি সংখ্যা দিচ্ছে, এবং স্কুলের দিক থেকে, স্কুল কর্তৃপক্ষের দিক থেকে নিহতদের নিয়ে আরেকটি সংখ্যা প্রকাশ করছে। ৩ ধরনের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো আমি মনে করি যে মূলত মূল ঘটনাটিকে আড়াল করে ঘটনার ভয়াবহতা, ঘটনার পেছনে ব্যর্থতার দায় এড়ানো, এবং এই ঘটনাটিকে সামাল দেওয়ার জন্য সরকারের যেই দায় ছিল সেই দায়কে আড়াল করার জন্য এই যে একটি সংখ্যা আড়াল করার চেষ্টা করছে তারা। খালেদ ভাই, আমি তুষারের কথা ধরে আসছি, ইমনের কথা বলা হয়েছে গোপালগঞ্জে। গোপালগঞ্জের সামগ্রিক বিষয়টাই আপনি হয়তো সংক্ষেপে তুলে ধরবেন আমাদের জন্য, আমরা মানুষ ভুলে যাই সেজন্য হয়তো তুলে ধরবেন। গোপালগঞ্জে কি ঘটেছে, কেন ঘটেছে, কারা গিয়েছিল। ইমনের হত্যার কথাটা যেটা বলা হচ্ছে, আমি বিডি নিউজ 24 এর একটা রিপোর্টিং দেখলাম, তারা একটা ভিডিওই করেছে ইমনের মায়ের সাথে, ফুপুর সাথে এবং তাদের আত্মীয়দেরকে নিয়ে, 4 মিনিট 38 সেকেন্ডের একটা ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ইমন কিন্তু গুলি খেয়েছিল পায়ে। ইমন পায়ে গুলি খেয়েছিল, পায়ে গুলি খাওয়ার পরে সে হামাগুড়ি দিয়ে সে জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করেছে, এবং তারপরে
তাকে সেনাবাহিনী টেনে হিঁচড়ে এনে তাকে বুট দিয়ে মাথায় গলায় আঘাত করেছে। তো ইমন হত্যা যেটা আমরা বলছি, যে তুষার বলল যে ইমনের মৃত্যু হয়তো অবধারিত ছিল, পায়ে গুলি খাওয়ার পরে কি খালিদ ভাই মৃত্যু সত্যিকার অর্থে অবধারিত থাকে, না গুলি করার পরবর্তীতে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়েছে তার কারণে তার মৃত্যু অবধারিত হয়েছে? এবং এই ব্রুটালিটি গোপালগঞ্জে ঘটানোর কারণ কি? তার আগে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছে বাকি 63 জেলার কাছে, যে তোমরা যদি স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, বাংলাদেশের পক্ষে কথা বলো, তাহলে তোমাদের প্রত্যেকের এই ধরনের ঘটনা ঘটবে। এই মেসেজটাই কি তারা দিতে চাচ্ছে? লোচন, আপনি সঠিক বলেছেন। আপনি আপনার বিশ্লেষণের মধ্যে বেশি বেরিয়ে এসেছে। সেটা হচ্ছে গোপালগঞ্জের মানুষ কি বলতে চেয়েছিল। গোপালগঞ্জের মানুষ বলতে চেয়েছিল আমরা স্বাধীনতার পক্ষে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে লড়াই সংগ্রাম শেষে তিনি যে এই দেশের স্বাধীনতা মুক্তির জন্য যে তিনি যে তার নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে যে আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি, এই এই কথাটাই তারা বলতে চেয়েছিল। তারা গণতন্ত্রের কথা বলতে চেয়েছিল এবং সেই কারণেই বেছে নেওয়া হয়েছে, এটা বেছে নেওয়া। এবং আপনি দেখেছেন যে কিভাবে সেখানে প্রভোগ করা হয়েছে, যা বলা হয়েছে যে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধিস্থল সেটা গুড়িয়ে দেওয়া হবে। 1975 সালে 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা করার পরে যেই ঘটনা, তার তো দাফন করার কথা ছিল ঢাকা রাজধানীতে। কারণ কেন করা হয়নি, টুঙ্গিপাড়ায় গিয়ে করা হয়েছে একটি কারণে, যেন মানুষ সেখানে না যায়। আজকে দেখেন টুঙ্গিপাড়ায় তীর্থস্থান হয়ে গেছে, হাজার হাজার প্রতিদিনই হাজার হাজার মানুষ যাচ্ছে টুঙ্গিপাড়ায়। সেটাই তাদের ক্ষোভ, যে টুঙ্গিপাড়ায় এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধি স্থল থাকতে পারবে না, গুড়িয়ে দিবে। এটা তো গোপালগঞ্জের মানুষ মানবে না। কারণ এই যে তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে। এবং দেখেন আপনি কাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, যাদের কোনো নিবন্ধন নাই, নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের রেজিস্টার্ড কোনো সংগঠন না, তাদেরকে এই যে দেখেন সশস্ত্র বাহিনীর নিরাপত্তা দিয়ে, বাংলাদেশে তো প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ছাড়া এই নিরাপত্তার কেউ পায় না। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী ওই নিরাপত্তা পায় না বাংলাদেশে। সেই নিরাপত্তা দিয়ে আপনি তাকে গোপালগঞ্জে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তাকে বক্তব্য দেওয়ার পরে এই যে আপনি দেখেন এই গণহত্যা চালানো হলো, এবং সেই গণহত্যা সেখানে থামলো না। এবং যখন গণহত্যা একদিকে তারা মিটিং করছে, আরেকদিকে মানুষ নির্বিচারে হত্যা করছে, যখন গোপালগঞ্জের মানুষ তাদের কর্ডন করে ফেললো, তখন তাদেরকে দেখেন কিভাবে সেনাবাহিনীর যে সাজোয়া জানে করে তাদেরকে সিকিউরিটি দিয়ে নিয়ে আসা হলো। এবং আপনি দেখেন যে এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত পরিকল্পনা, একটা পরিকল্পিত কারণটা হচ্ছে যে যখন 5ই আগস্টের ঘটনা ঘটে, সেখানে গোপালগঞ্জের মানুষ গর্জে উঠেছিল, সেখানে তারা রাস্তায় নেমে পড়েছিল, প্রতিবাদ জানিয়েছিল। কারণ 5ই আগস্টে তো তাদের মূল টার্গেটটা ছিল দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করা এবং শেখ রেহানাকে হত্যা করা। তারা যেহেতু সেটা পারেনি, তারা যেহেতু ব্যর্থ হয়েছে, এবং সেই জন্য তারা দেখেন একে একে সব চিহ্নগুলো মুছে দেওয়ার চেষ্টা করতেছে। আপনার যেই আপনার হচ্ছে আওয়ামী লীগ অফিস থেকে 32 নম্বর কয়েক দফায় গুড়িয়ে দেওয়া হলো। 32 নম্বর কি আওয়ামী লীগের সম্পত্তি? 32 নম্বর কি শেখ হাসিনা শেখ রেহানার সম্পত্তি? 32 নম্বর হচ্ছে বাংলাদেশের সম্পত্তি, মুক্তিযুদ্ধের সম্পত্তি, স্বাধীনতার সম্পত্তি। ওটা তো আতুর ঘর, সেটা হতে এই যে এই এবং সেখানে দেখেন সেদিনকেও আপনি দেখেছেন 32 নম্বর যেদিনকে গুড়িয়ে দেওয়া হয়, সেদিনকেও সেনা সদস্যরা সেখানে তাদেরকে কর্ডন করে রেখে এই সন্ত্রাসীদের, জঙ্গিদেরকে, এই হামলাকারীদেরকে তাদেরকে কিন্তু পাহারা দিয়েছে। এই দুর্ভাগ্য। আজকে কথা হচ্ছে সেটাই, যে সশস্ত্র বাহিনীর দায়িত্বটা কি বাংলাদেশ। আজকে আপনার সঙ্গে যখন কথা বলছি, আপনার মায়ানমার সীমান্ত এলাকায়, সেখানে মায়ানমারের যে আরকান বাহিনী আরসা এবং হচ্ছে সেখানে সীমান্তে যুদ্ধ চলছে, আমাদের সীমান্তের মধ্যে তারা ঢুকে পড়েছে। সশস্ত্র বাহিনীর দায়িত্ব হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করা। সশস্ত্র বাহিনীর দায়িত্ব হচ্ছে যেদিনকে 17ই জুলাই, যেদিনকে আমাদের জাতীয় সম্প্রচার কেন্দ্র বিটিভি পুড়িয়ে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো, সেদিনকে সশস্ত্র বাহিনীর দায়িত্ব ছিল। কারণ জাতীয় সম্প্রচার কেন্দ্র যখন বন্ধ হয়ে যায়, তখন এটা সার্বভৌমত্বের উপরে আঘাত। সেদিনকে সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করে নাই,
আজকে সাধারণ মানুষকে মারছে। কেন মারছেন আপনি? তাহলে কি এই যেই 1971 সালের 25শে মার্চ যে অপারেশন সার্চ লাইট করে যেটা আপনার ব্যর্থ হয়েছেন, 9 মাসের গণহত্যাচার যেটা ব্যর্থ হয়েছেন, 16 ডিসেম্বরে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন, তার বদলা নিতে চান? জামায়াত তো সোহরাওয়ার্দী উদ্যানে মিটিং করে জামায়াতের নেতা কি বলে যে আমাদের বাপেরা এখানে আত্মসমর্পণ করেছিল, আজকে আমরা সেখানে সমাবেশ করছি। আবার দেখলাম আরেকজন নায়েবে আমির কি সে বলছে যে বঙ্গবন্ধুর জনসভার থেকে আমাদের জনসভা বড় হয়েছিল। কত কত আহম্মক! বঙ্গবন্ধু শুধু 7ই মার্চ একটা শুধু একটা মঞ্চ ছিল, আর বঙ্গবন্ধু জনসভা ছিল 56,000 বর্গ মাইল জুড়ে। সেখানে 7.5 কোটি বাঙালি সেদিনকে বঙ্গবন্ধু জনসভায় যুক্ত ছিলেন। আজকে তারা হচ্ছে কিভাবে ইতিহাস ঘোরাচ্ছে, যেটা তৈমুর তুষার বললো যে হালকা করে দেওয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, আমাদের স্বাধীনতাকে, সেকুলারিজমটাকে হালকা করে দিয়ে কিভাবে করা হচ্ছে, কি বলা হচ্ছে। আজকে তিনি বলছেন কি এই দেশে 2 ভাগে বিভক্ত, একটা যে ইসলাম আর একটা যে ইসলামের বিপক্ষে। কে ইসলামের বিপক্ষে? বাংলাদেশের একটি মাত্র জাতীয় মসজিদ ছিল বাইতুল মোকাররম। দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা এবং জেলা একটি করে আপনার বাইতুল মোকাররম করেছে, মডেল মসজিদ করেছে। তারা আজকে ইসলামকে নিয়ে ব্যবসা করেছে, আর আমরা সবসময় প্রত্যেকটি ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। আজকে দেখেন এই 75 পরবর্তী একই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যে শুরু করেছিল হত্যাকাণ্ড, তারা এই 50 বছরেও তারা একই ধরনের চর্চা চালিয়েও বাংলাদেশের মানুষের 10% মানুষের সমর্থন আদায় করতে পারেনি। আওয়ামী লীগের বিরুদ্ধে এত ইসলাম বিরোধী প্রচারণা চালিয়েও আওয়ামী লীগ সর্বশেষ যে নির্বাচন হয়েছে, পার্টিসিপেটরি নির্বাচন, সেই নির্বাচনে 40% উপরে ভোট পেয়েছে। তো আজকে কোথায় বাংলাদেশের মানুষ হচ্ছে সেকুলার পলিটিক্সের পক্ষে, ধর্ম নিরপেক্ষতার পক্ষে, সকল ধর্ম বর্ণের মানুষের পক্ষে বাংলাদেশের মানুষ। এটা তো বারবার প্রমাণিত হয়েছে। 50 বছরে তো পারেন নাই। এখন গলার টিপে ধরে তারা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে, স্থগিত করে দিয়ে, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিয়ে, ভোটারদেরকে ঘরের মধ্যে তালা বন্ধ করে দিয়ে তারা নির্বাচন করে দেখাতে চায় যে এই বাংলাদেশ হচ্ছে তালেবান রাষ্ট্র। এটা বাংলাদেশের মানুষ মানবে না। বাংলাদেশের মানুষ যতই গোপালগঞ্জ দিয়ে আপনি সারা বাংলাদেশে ভয় দেখান, আপনি যেটা বললেন যে একটি জেলা দিয়ে বাকি 63 জেলা ভয় দেখাচ্ছেন, আপনি সিরিজ বোমা বোমা বানানো হয়েছে 17ই আগস্টে। তো আপনি তো সেটা দিয়েও কিন্তু আতঙ্কিত করতে পারেন। একটা বুঝতে হবে এই বাংলাদেশের হাজার বছরের পরাধীন জাতি বারবার পরাধীনতার শৃঙ্খল থেকে বেড়ে আসতে চেয়েছে, বারবার জীবন দিয়েছে, এটা থামাতে পারেনি। সর্বশেষ 71-এ আমরা জয়ী হয়েছি। তো কাজেই এই বিজয়ী জাতিকে কখনো পরাজিত করা যাবে না। এরা ব্যর্থ হবে, এরা পালিয়ে যাবে। পালিয়ে তো যেতে দেওয়া যাবে না, কারণ এদেরকে আটকাতে হবে। আটকে এদেরকে বিচার করতে হবে, এবং যেই বিচার করা হবে সেই বিচার যেন ভবিষ্যতের জন্য যেন একটা হয়ে থাকে, যেন কখনো যেন এই ধরনের সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এই সেকুলার বাংলাদেশে কখনো আঘাত করতে সাহস না পায়। তুষার, আমি খালিদ ভাইয়ের কথা ধরে আপনার কাছে আসছি। আপনি আমাকে এর প্রশ্নের আগে একটা উত্তরে বলেছেন যে মাইলস্টোনের ঘটনার পরে বৈমানিককে হিরো বানানোর একটা প্রচেষ্টা চলেছে। আমাদের এই কালচারটা কেন? আমরা কিন্তু হলি আর্টিজান আক্রমণের পরেও দেখেছি, হলি আর্টিজান হত্যার পরেও আমরা দেখেছি সেখানে প্রথম আলো গং তাদের যে নাতি তাকে হিরো বানানোর একটা ভয়ঙ্কর প্রচেষ্টা করেছে, তাকে নিয়ে সিনেমা বানিয়েছে। এই কাজগুলা কেন? সত্যকে আড়াল করে, সত্যকে না জানিয়ে এই যে কাজগুলা করা হয়, এই কাজগুলা কি ধরনের পারসেপশন তৈরির ব্যাপারে সহায়তা করে ইন দ্য লং রান? এইটা দেখেন যে যারাই ওই যে আমি যেটি বলছিলাম যে মূল ঘটনা যেদিকে থাকে সেটিকে আপনি আড়াল করে আপনি আপনার ন্যারেটিভকে এস্টাবলিশ করতে চান। আপনার ন্যারেটিভ দিয়ে যদি আপনার মধ্যে যখন আপনি নিজের প্রতি আপনার একটা অপরাধ বোধ আছে, আপনার দায় আছে, কোনো ঘটনায় আপনি যখন দোষী, নিজেকে আপনি জানেন যে আপনি দোষী, আপনার ব্যর্থতা আছে, আপনার ভুল আছে, সেটিকে আপনি আড়াল করতে চান, তখন এই ধরনের ইস্যুগুলোকে আপনি অ্যাটাকিং গিয়ে আপনাকে এটাই হলো আপনার একটা ডিফেন্স। মানে আপনি জনগণের দৃষ্টি, মানুষের দৃষ্টি আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চান, যেন মানুষ ওই দিকে আপনার ভুলের দিকে, আপনার ব্যর্থতার দিকে না তাকিয়ে অন্য একটি ইস্যু যেটি কিন্তু অতটা কোনো গুরুত্বপূর্ণ নয় সেরকম একটি ইস্যুকে নিয়ে আসা। এবং মূলত হচ্ছে যে আমি যেটি বলছিলাম যে আপনার ভুল
ব্যর্থতা, দায়, দোষকে আপনি আড়াল করার জন্যই কিন্তু এই ধরনের ভিন্ন একটি ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করেন। তো এটি আমার কাছে মনে হয় মূল কারণ। আর আমি একটু খালিদ ভাইয়ের সঙ্গে যুক্ত করতে চাই গোপালগঞ্জ প্রসঙ্গটাতে। আপনি দেখেন গোপালগঞ্জ প্রসঙ্গে শুক্রবারে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তো এই প্রতিবেদনটা আইন ও সালিশ কেন্দ্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা অনেকেই কিন্তু আবার ইউনূসের সঙ্গে ব্যক্তিগতভাবে বেশ ঘনিষ্ঠ এবং তারা সরকারের সঙ্গে নানান কিছুতে কাজে যুক্ত। তো আপনি যেটি বলছিলেন যে এই যে আর্মি কি বার্তা দিতে চায়, তার আগে আমি একটু বুঝতে চাই যে সরকার আসলে কি বার্তা দিতে চায়। গোপালগঞ্জের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুসারে আইন ও সালিশ কেন্দ্র দাবি করেছে যে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এটা বলছে সরকারের সঙ্গেই যোগাযোগ আছে, ভালো যোগাযোগ আছে এরকম একটি সংগঠন। যদি নিরপেক্ষ কোনো সংগঠন যদি এই ধরনের কোনো প্রতিবেদন প্রকাশ করে সেটিতে আরো বাস্তবতা যদি প্রতিফলন হয় তাহলে বুঝবেন যে আসলে কি ধরনের ঘটনা ঘটেছে। আপনি খেয়াল করেন যে যেই সব এলাকায় সহিংসতার কোনো ঘটনাই ঘটে নাই, মানে ধরলাম যে কোনো এলাকায় একটি সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানকার কিছু মানুষ যুক্ত ছিল, তারা হয়তো দোষী থাকতে পারে, প্রশ্ন সাপেক্ষ যদিও, কিন্তু আপনি সেইখানে যান, কিন্তু যেই সব এলাকায় কোনো ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটে নাই, গোপালগঞ্জের সেই সকল এলাকায় সেনাবাহিনী রাতের অন্ধকারে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেইখান থেকে পুরুষদের নারীদের উপরে নির্যাতন, পেটানো এবং নির্মমভাবে প্রহার করার ভিডিও আমরা দেখেছি। তো এই যে ঘটনাগুলো, আপনি একদিকে দোষী, আপনি সেই দোষটা কাদের উপরে চাপাচ্ছেন? যারা মারা গেল, যারা মারা গেছে, আপনি যে আপনার যে এইখানে বোঝা যায় যে আপনি কতটা দোষী, আপনি তাদের ময়না তদন্ত পর্যন্ত করতে দেন নাই। ময়না তদন্ত মানে বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই ধরনের ঘটনা আমরা দেখি নাই যে যেইখানে ময়না তদন্তের অধিকারের জন্য আমাদের কথা বলতে হচ্ছে যে ভাই আমাকে মেরে ফেলছে, আমাকে ময়না তদন্তের একটা অধিকার দাও। এই বাস্তবতা তো আমরা দেখি নাই। তো ময়না তদন্ত প্রথমত আপনি করতে দেন নাই। এরপরে আপনি একটি তদন্ত কমিটি করেছেন। সেই তদন্ত কমিটির যে গেজেট সরকার প্রকাশ করেছে সেইখানে কিন্তু তারা বলেছে যে গোপালগঞ্জে কারাগারে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, এনসিপির সমাবেশে হামলা হয়েছে, নানান কথাবার্তা। সেই সরকারি গেজেটে একবারও এই যে ৫ জন মানুষ মারা গেলেন তাদের কথা একবারও উল্লেখ নাই। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে মানুষগুলো মারা গেছে তাদের জন্য সুষ্ঠু তদন্ত করা, সেই ঘটনাগুলো সামনে আনা এটি সরকারের কোনো উদ্দেশ্যের মধ্যেই নাই। সরকার চাচ্ছে যারা আক্রান্ত হয়েছে তাদের নামে যেমন অনেকগুলো মামলা দেওয়া হয়েছে, ১১,০০০-এর বেশি সেইখানে আসামি করা হয়েছে, কয়েকশো মানুষ, ৪০০-র মতো মানুষকে অলরেডি গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। তো এই যে, এবং এদের মধ্যে আপনি দেখেন সবচেয়ে সিগনিফিকেন্ট শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। গণমাধ্যমের খবর অনুযায়ী ১৮ জন শিশুকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। তো এই যে বাস্তবতা, গোপালগঞ্জের ঘটনায় পরবর্তী ধরেন কোনো একটা ঘটনা ঘটে গেল, একটা সমাবেশ কেন্দ্রিক ওই দিনের স্থানীয় উত্তেজনার মধ্য দিয়ে যে কোনো পরিস্থিতি হতে পারে, সেইটি ঘটার পরবর্তীতে সরকার কোন পথে হাঁটছে এটি দিয়ে কিন্তু আপনি সরকারের ইন্টেনশনটাকে জাজ করতে পারবেন যে আসলে তার উদ্দেশ্য কি, তারা কি চায়। তো ফলে এই যে লক্ষ্য, সরকারের লক্ষ্যই হলো আপনি যেটি বলছিলেন যে গোপালগঞ্জে যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, গোপালগঞ্জে যেহেতু স্বাধীনতা বিরোধীদের পক্ষের মানুষের অবস্থান বেশি, তাদেরকে এইভাবে দমন পীড়নের মধ্য দিয়ে আসলে সারা দেশে এক ধরনের আতঙ্ক, মবের রাজত্ব তৈরি করতে চায়। আমরা ইতিমধ্যে সবাই দেখেছি এই সরকারের মূল আস্থা, মূল ভরসার জায়গা কিন্তু মব। তারা যে কোনো কিছু মবের মধ্য দিয়ে আদায় করার চেষ্টা করে এবং সেটি কিন্তু তারা গোপালগঞ্জের উপরে চরম নিপীড়নের মধ্য দিয়ে কিন্তু দেখাতে চাইছে। না তুষার আরেকটা জিনিস এখানে, সেটা যে গোপালগঞ্জের মানুষ ক্ষুব্ধ হওয়ার আরেকটা কারণ আছে। আপনি তো জানেন যে এই যে কোটা আন্দোলনটা চলছিল, তারা কিন্তু এই শেষ মতো জুলাইয়ের শেষ পর্যন্ত বক্তব্য দিয়েছে যে মুজিবের বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই যে গোপালগঞ্জের যারা সাধারণ ছাত্ররা ছিল তারাও কিন্তু কোটার সঙ্গে ছিল। হ্যাঁ, কিন্তু যখন তারা এই যে ধোকাটা খেয়েছে যে মিথ্যাচার, 5 দিন পরে যখন 32 নম্বর পুড়িয়ে দেওয়া হলো, 5 দিন পরে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে হামলা করা হলো, ভেঙে ফেলা হলো, তখন গোপালগঞ্জের মানুষ কিন্তু তখন থেকে বিক্ষুব্ধ ছিল। তোমরা 5 দিন আগে বঙ্গবন্ধুর কথা বললে,
5 দিন আগে তোমরা মুক্তিযুদ্ধের কথা বললে, আর 5 দিন পরে তোমরা মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে দিলা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ফেলে দিয়ে 32 নম্বর পুড়িয়ে দিলা। এটা কিন্তু বিরাট বিক্ষুব্ধ ছিল, সারা দেশের মানুষই বিক্ষুব্ধ ছিল। গোপালগঞ্জ বেশি ছিল, কারণ গোপালগঞ্জের এখানে শায়িত আছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজেই এই যে তারা যে মিথ্যাচার করেছে, তারা যে মিথ্যাচার করে যে একটা এখন বলতেছে বিপ্লব, অভ্যুত্থান, কিসের বিপ্লব, কিসের অভ্যুত্থান? তো তোমরা তো 5 দিন আগেই তো যে এখন যে কাজ করতেছে তার উল্টা চিত্র তোমাদের ছিল। এটা তো সেনাবাহিনীর প্রোটেকশনে, আমি যেটা 8 মাস আগে বলেছি, এটা বিপ্লব না, অভ্যুত্থানও না, এটা মিলিটারি কু। কারণ তোমরা সেনাপ্রধানের পিছনে দাঁড়িয়ে এই 5 তারিখের বিষয়বস্তুটা ফায়সালা করেছো। সেনাপ্রধান ক্যান্টনমেন্টে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, তারপরে এরা জাহাঙ্গীর গেটে এসে ড্রামের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছে। এটা তো জাতি দেখেছে। কাজেই এই যে পাপ, এই যে মিথ্যাচার, এই যে প্রতারণা, এই প্রতারকদেরকে আজকে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে। এবং আপনি দেখেন যেখানেই যাচ্ছে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা যাচ্ছে। আমরা গত পরশুদিন আমি এক জায়গায় বলেছিলাম, আমরা 90 গণ অভ্যুত্থানে কর্মী ছিলাম। আমাদের নেতারা, সেই সময়ের নেতারা যখন বিভিন্ন জায়গায় গেছে বাংলাদেশের, কোনো সিকিউরিটি লাগে নাই। সাধারণ মানুষ তাদেরকে স্বাগত জানিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে, সম্মান জানিয়েছে। আর এখন তারা মিলিটারি সিকিউরিটি দিয়ে তারা পদযাত্রা করছে। এটা হাস্যকর, কারণ তারা জানে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে, কারণ তারা জানে যে তারা জাতির সঙ্গে বেইমানি করেছে। তারা একটা মিথ্যাচারের একটা গল্প তৈরি করে দিয়ে বাংলাদেশের জঙ্গি, হিজবুল তাহির, এই সাম্প্রদায়িক গোষ্ঠী নিয়ে তারা এই ধরনের একটা কাজ করেছে, যেখানে যেটা তৈমুরের কথা, সেনাবাহিনীর একটি অংশ সেখানে যুক্ত ছিল। তুষার, আপনি বলছিলেন যে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন, আমরা আশক বলি আর কি, আশকের প্রতিবেদন। এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে যেই যারা ভিজিট করতে গিয়েছিল গোপালগঞ্জ, আপনি হয়তো তাদেরকে চিনেন, জানেন, নাম শুনেছেন বা পত্রিকার প্রতি প্রতিবেদন দেখেছেন। রিজওয়ানা গিয়েছেন, সাথে আরেকজন উপদেষ্টা গিয়েছেন, ফায়াজ তাইয়ব সামথিং লাইক দ্যাট, উনি গিয়েছেন। তারপরে সারা হোসেন গিয়েছেন, তাসনিম খলিল গিয়েছেন, ডিজিএফআই থেকে তার সাথে বডিগার্ড গিয়েছে। আমি জানি না তাসনিম খলিল কোন প্রোটোকলে ডিজিএফআই এর নিরাপত্তা পায়, সেটা আমার জানা নেই। তো আশকের যে প্রতিবেদনটা আপনি বলছিলেন যে 4-5 জন তারা মারা গিয়েছে, সেটা বলছে, এবং তারা বলছে যে সাংঘাতিকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখন এই যে তুষার, নিজেরা একটা কাজ করা, আমি বা আমার সাথে কোলাবোরেট করে আমার এই সমমনা আরেকজন কাজ করা, এতে কি নিরপেক্ষ কোনো তদন্তের, নিরপেক্ষ কোনো ফল পাওয়ার সুযোগ থাকে তুষার? না, এবং আমি আপনাকে যেটি বলছিলাম, দেখেন যে আমি বলছিলাম যে তারা যখন সরকারের মিত্র, মানে ঘটনার তীব্রতা বা ভয়াবহতা কোন পর্যায়ে গেলে আপনি যাদেরকে আপনার মিত্র, আপনার বন্ধু, তারাও কিন্তু যতটুকু বলেছে, তো নিরপেক্ষ যদি কোনো তদন্ত কখনো হয় এই ঘটনাকে কেন্দ্র করে, নিশ্চয় হতে হবে বাংলাদেশে কোনো না কোনো তুষার, এই ঘটনা আমি আপনার কাছে এটাই বলতে চাচ্ছি যে নিরপেক্ষ তদন্তের পথটা রুদ্ধ করার জন্যই কি এই কাজটা করা হয়? কারণ আমরা আমাদের দীর্ঘ অ্যাক্টিভিজমের সময় দেখেছি যে আমরা কিন্তু সরকারের সমালোচনা করেছি। আমরা কিন্তু কখনো সরকারের পতন চাইনি, কারণ আমরা চেয়েছি যে তারা যেন ঠিক পথে থাকে, তাদের পথটা যেন সঠিক হয়। বিরোধী দল যখন সোচ্চার থাকে না, তখন কিন্তু অ্যাক্টিভিস্টদের, গণমাধ্যমদের সরকারের সমালোচনাটা চালিয়ে যেতে হয়, না হয় কিন্তু সরকার বুঝে না সে কোনটা সঠিক করছে বা কোনটা ভুল করছে। তো আইন ও সালিশ কেন্দ্র বলি, তারপর সারা হোসেনরা বলি, তারা কি সেই কাজটাই এখন করছেন যে সরকারের একটা কুসুম কুসুম আম সমালোচনা করছেন, কিন্তু সরকারের পতন চাওয়া বা সরকারকে কাউকে পদত্যাগ করতে বলা, কারণ ৩ বাহিনীর প্রধান কিন্তু ইউনূস, এবং সেনাবাহিনীর যা ঘটনা ঘটছে সেটার দায় কিন্তু তার উপর বর্তায়। আমরা কিন্তু অনবরত সেনাবাহিনীকে দোষারোপ করছি। সেনাবাহিনী কি কোনো আজ্ঞা ছাড়া এই কাজটা করেছে? তাদের প্রতি কি কোনো নির্দেশ ছিল না? ছিল, ছিল বলেই তো তারা এই কাজটা করেছে। দেখুন, আপনি যেটি কেন বলছিলেন, ইউনূসকে দোষারোপ না করে, ইউনূসকে কাউন্টেবল না করে আমরা বিভিন্ন বাহিনী, বিভিন্ন প্রশাসনকে, ব্যক্তিকে আমরা দায়ী করছি? এটা কি আমাদেরকে তাদের বিভ্রান্ত করার একটা পদ্ধতি না? না, আপনি দেখুন যে আপনি যেটি বলছিলেন যে প্রথমত হইল যে যারা গিয়েছেন সেখানে তারা অবশ্যই এই সরকারের বন্ধু, যেটি আমি উল্লেখ করেছি, এবং এতে কোনো সন্দেহ নাই যে তারা কখনোই চাইবে না যে এই সরকার পতন হোক, কারণ এটা তাদেরই সরকার, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত হলো যে সেনা প্রধান, আপনি খেয়াল করেন 5 আগস্ট সরকার যেদিন পতন হলো, সেনা প্রধান বলেছে যে দেশের মানুষের জান মাল রক্ষার যাবতীয় দায় উনি নিয়েছেন।
দায় দায়িত্ব নিয়েছেন। তো ফলে যেই লোকটা তার ভাষণে বললেন যে দায় নিচ্ছি আমি, এজন্য তাকে আমরা অবশ্যই তার কাছে সে কি দায় নিয়েছে সেই বাস্তবতাটা অবশ্যই আমরা আলোচনা করব। আর এতে কোনো সন্দেহ নাই যে ইউনূস সরকার প্রধান হিসেবে যাবতীয় দায় ইউনূসের। আর যেটি বললেন যে তদন্ত, ভবিষ্যতের তদন্তের পথ কখনোই রুদ্ধ হবে না, কারণটা আমি বলি, এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ তদন্ত কোনোভাবেই আমরা আশা করি না। কারণটা হলো যে এই সরকার ইতিমধ্যেই কিন্তু একটি পক্ষ নিয়েছেন। আপনি চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূসের ফেসবুক পেজে যান, তার ফেসবুক পেজের কাভার ফটো হলো একপাশে নাহিদ অমুক তমুক তমুক সমন্বয়কদের নিয়ে, তো এনসিপির নেতাদের নিয়ে যেই চিফ অ্যাডভাইজারের কাভার ফটো থাকে, তো তাকে তো আমরা প্রথমেই ধরে নেই যে উনি একটি পক্ষের মানুষ। ফলে এই পক্ষের সরকারের কাছ থেকে আমরা কোনো নিরপেক্ষ তদন্ত আশাও করি না। এবং আপনি দেখেন যে এই সরকারের আইনি ভিত্তি নাই, এই সরকার কোনো নির্বাচিত সরকারও না, এই সরকার সাংবিধানিক কোনো সরকারও না। এবং এই সরকারের যে ভিত্তি, আইনি ভিত্তি যেটি বলা হয় হাইকোর্টের বিচারপতির, প্রধান বিচারপতি সহ অন্যদের যেই মতামতের ভিত্তিতে এই সরকার গঠন হয়েছে, এবং সেটিও মিথ্যা। আজ পর্যন্ত মোহাম্মদ ইউনূসের পক্ষের কোনো লোক এই সরকার তাদের যে আইনি ভিত্তি বলা হয় তার কোনো কাগজ দেখাতে পারে না। ফলে একটি অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত সরকারের কাছ থেকে আপনি কোনো নিরপেক্ষ তদন্ত আশা করতে পারেন না। এবং তারা যতই এই ঘটনার তদন্ত করুক, ভবিষ্যতে কোনো না কোনো একদিন গোপালগঞ্জে সেনাবাহিনী সহ এবং ইউনূসের এই এনসিপির লোকেরা যে ধরনের গণহত্যার ঘটনা ঘটিয়েছে, মানুষের উপরে যে নিপীড়ন জুলুম করেছে, এইটির তদন্ত এই বাংলাদেশে কোনো না কোনো একদিন হবেই হবে। কারণ আপনি দেখেন ৭১-এর যুদ্ধাপরাধের পরে ওরা কিন্তু যখন ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এরপরে রাজনৈতিক ঘটনা প্রবাহে যখন জিয়াউর রহমানের হাত ধরে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসিত হলো, তখন কিন্তু তাদের আত্মবিশ্বাসের জায়গাটা কোন জায়গায় গিয়েছে? সাকা চৌধুরী, নিজামী, মুজাহিদরা কি ভাষায় গণমাধ্যমে কথা বলতো? তারা হয়তো নিজেদেরকে ভেবেছিল যে আমরা যে অপরাধ করে এসেছি এটির বিচার কখনোই আর বাংলাদেশে হবে না, আমরা ধরা বাইরে চলে গেছি। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের কোনো না কোনো একটি প্রজন্ম ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশের পক্ষে কথা বলেছে, তারা স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছে এবং সেই রায় কার্যকর করা পর্যন্ত তারা মাঠে থেকেছে। ভবিষ্যতেও কেউ না কেউ এই যে যারা গণহত্যা বাংলাদেশে এখন সংগঠিত করছে, বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করেছে, বাংলাদেশে যাদের এখন মুখের কথায় আইন, যারা কোনো আইন কানুন সংবিধান কিচ্ছু মানে না, যারা নিজেরা মুখ দিয়ে যেটা বলবে সেটাই, তো এই যে রাজত্ব কায়েম করেছে, এদের বিচারও বাংলাদেশে একদিন হবেই। সঠিক বলেছেন তুষার, আমরা সবাই জানি ফৌজদারি অপরাধের মানে তামাদি হওয়ার কোনো সময় নেই। ফৌজদারি অপরাধের যে কোনো সময় বিচার হতে পারে, এটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিচার দিয়েই দেখেছি। আমি আমার অতিথিদেরকে একটা স্ট্যাটাস পড়ে শোনাতে চাই। সব নাম আমি এখানকার স্ট্যাটাসের উচ্চারণ করলাম। এটা তাদের এই যে এনসিপি বলি আমরা, তারপরে যারা জুলাই এনআরকিতে ছিল, তাদের নিজেদের যেই বোঝাপড়া এবং নিজেদের ক্রেডিট নেওয়া নিয়ে যে ধরনের পোস্ট থাকে, সেটার একটা অংশ। যাত্রাবাড়িতে কিভাবে পুলিশ পিটিয়ে ওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে সে বলতে পারবে না। একজনের নাম উল্লেখ করেছে, সে বলতে পারবে না যাত্রাবাড়িতে কারা কিভাবে জুলাইতে ভোররাত পর্যন্ত পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছে। সে বলতে পারবে না উত্তরা, মোহাম্মদপুর, পল্টন, যাত্রাবাড়ি, মিরপুর, রামপুরা এই এলাকাগুলোতে রাজনৈতিক দল আলাদা আলাদা কর্মী পাঠিয়ে আলাদাভাবে তাণ্ডব চালিয়ে যেন পুলিশকে আলাদা আলাদাভাবে ভাগ করে দুর্বল করে ফেলা যায়, সেই প্রক্রিয়া নেওয়া হয়েছে। সে বলতে পারবে না তারেক রহমান কত হাজার কর্মী ঢাকার আশপাশের জেলা থেকে ঢাকায় এনেছে শিক্ষার্থীদের পাশে থেকে তাণ্ডব চালাতে, পয়েন্ট টু বি নোটেড, তাণ্ডব চালাতে। সে এটাও বলতে পারবে না এই আন্দোলনের প্রথমে ফোকাস ছিল ঢাকার সব থানাগুলো শেষ করে দেওয়া। এটা সফল হবার পর আর্মি নেমেছিল, আর আর্মি যখন আর মানুষের বিরুদ্ধে যেতে চায়নি, তখনই শেখ হাসিনা পালিয়েছেন। যাত্রাবাড়িতে ভোররাত পর্যন্ত হাজার হাজার বিএনপি কর্মীর তাণ্ডব সে বিদেশে বসে দেখেনি। সে উত্তরা, রামপুরা কোথায় কি হয়েছে কিছুই দেখেনি। সারা দেশের ঘটনাগুলোর সে কিছুই জানে না। সে শুধুমাত্র উম কিছু জানে, সে শুধুমাত্র সমন্বয়কদের নিরাপদের আবাসস্থল দিয়েছে। এখন আন্দোলন হয়ে গেছে তাদের আর তার পুত্র সাদিক কায়ুমের। এনসিপি, জামাত, শিবির জুলাই অভ্যুত্থান গিলে খেয়েছে,
অনলাইনে প্রোফাইল লাল আর ২টা বিপ্লবী পোস্ট দিয়ে এই জুলাই হয়নি, জুলাই সবার, জুলাই লাখ লাখ মানুষের, জুলাই শত শত শহীদের। এই যে স্বীকারোক্তি অনবরত, ফৌজদারি অপরাধের স্বীকারোক্তি, সেগুলো নিয়ে কোনো কার্যক্রম কি কারো চোখে পড়েছে? তারা বলছে যে তারা এটা বিপ্লব করেছে। এখন মানুষ যখন তার সঠিক অধিকার নিয়ে কথা বলতে যাচ্ছে, মাইলস্টোনে মানুষকে পিটাচ্ছে, গোপালগঞ্জে মানুষকে হত্যা করছে, তখনকার যেটা তারা করেছে যে তাণ্ডব, সেটা নাকি বিপ্লব। আর এখন মানুষ যা অধিকার নিয়ে কথা বলতে যাচ্ছে সেটা হয়ে গিয়েছে নাকি তাণ্ডব। এই যে একই মুখে দুই কথা, এটা কি তাদের প্রতারণার একটা প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরে না? জনগণের কাছে আমরা কেন এই সত্য বারবার তুলে ধরতে চাই? মানুষ যেন আগামীতে আর বিভ্রান্ত না হয়। সাইকোলজিক্যাল যেই ওয়্যারটা চলে দেশে দেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেই সাইকোলজিক্যাল ওয়ার্ডটা মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই কাজগুলা করি, আমরা কথা বলি। অনেকেই বলে, আপা এতক্ষণ ধরে কথা বলেন, কি হয় এইসব কথা বলার থেকে? কথা বলার থেকে এটাই হয়, আপনাদের বিভ্রান্তিগুলো যেন কাটে। এই যে দেখেন, তারা নিজেরা নিজেরা কিন্তু প্রকাশ করলো। তুষার, এই ধরনের স্ট্যাটাসটা আপনি নিশ্চয়ই অনেক দেখেছেন, হ্যাঁ, খালিদ ভাইও অনেক এটি দেখেছেন। আপনি যেটি বলছেন, আপা আপনার সঙ্গে আমি একটু যোগ করি। এরা যে স্বীকারোক্তিগুলো দিচ্ছে, এই স্বীকারোক্তিগুলো কিন্তু ভবিষ্যতে, ওই যে আমি কিছুক্ষণ আগে যেটি বলছিলাম, যে কোনো না কোনো একদিন এগুলোর বিচার হবে, প্রত্যেকটি ঘটনার বিচার হবে। তো তখন এই এভিডেন্সগুলো অবশ্যই কাজে লাগবে। এবং আপনি দেখেন যে ওরা নিজেদের মধ্যে এই যে ৫ আগস্টে সরকার পতন হয়েছে, সেটির কৃতিত্ব নিতে গিয়ে কার বেশি কৃতিত্ব ছিল, কার কম, এই যে যুদ্ধটা ওদের নিজেদের মধ্যে চলেছে। কারণ এইখানে আপনি জানেন যে কম শিবির আছে, বেশি শিবির আছে, পাকা শিবির আছে, আবার একটু বামপন্থী আছে, আল্ট্রা বামপন্থী, মানে এই যে নানান মতের মানুষ একসঙ্গে একটি মেটিকুলাস ডিজাইনের মধ্যে এসে কিন্তু ঘটনাটি ঘটিয়েছে। তো ফলে পরবর্তীতে যখন এদের ভাগাভাগিতে দ্বন্দ্ব হয়েছে, কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব হয়েছে, তখন কিন্তু এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই মানুষগুলো যাদেরকে এই যে এই ঘটনাটি ৫ আগস্ট বহু সুশীল মানুষের মুখোশ উন্মোচন করতে সহযোগিতা করেছে, এটি জাতির জন্য দরকার ছিল। আপনি দেখেন, গোলাম মর্তুজা একজন সাংবাদিক হিসেবে বাংলাদেশে পরিচিত ছিল। উনি টকশোতে যেতেন, অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, অধিকারের কথা বলতেন, সরকারের সমালোচনা করতেন, নানান কিছু, মানে ওনাকে মনে হতো যে একজন সুশীল বাবু। আপনি দেখেন ৫ আগস্টের পরে ওনার আসল চেহারা কিভাবে বের হয়ে আসলো, এবং উনি কিভাবে টক শোতে গিয়ে কিন্তু বললেন, মানে কিভাবে উনি হত্যার উস্কানিদাতা, এবং এটিও ভবিষ্যতে নিশ্চয় উনি হত্যার উস্কানিদাতা হিসেবে পরিচিত হবেন, বিচার হবে। কারণটা হলো উনি টক শোতে গিয়ে বলছেন যে কোনো বিপ্লবের পরেই পরাজিত পক্ষদেরকে ক্ষমা করা হয় না, তাদেরকে নির্মূল করতে হয়, নিশ্চিহ্ন করতে হয়। তার মানে আপনি আওয়ামী লীগকে হত্যাযজ্ঞ, এটি জাস্টিফাই করছেন একটি মূলধারার গণমাধ্যমের ইন্টারভিউতে গিয়ে। এর পুরস্কার হিসেবে গোলাম মর্তুজা ওয়াশিংটনে প্রেস মিনিস্টার হয়েছেন, সেখানে তিনি এখন দায়িত্ব পালন করছেন। অথচ ৫ আগস্টের আগে তার যে ভাবমূর্তিটি ছিল, যে মুখোশটি ছিল, এটি কিন্তু এখন খুলে পড়ছে। তুষার, এখানে হচ্ছে এরা এটাকে খুব মানে খুব ইস্টাবলিশ করার চেষ্টা করতেছে, এটা বিপ্লব, এটা অভ্যুত্থান। কিন্তু যে কথাটা হচ্ছে যে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যেটা অভ্যুত্থান না, বিপ্লবও না, এটা মিথ্যাচার, এটা একটা কল্প কাহিনী, একটা মানুষকে বিভ্রান্ত, যেটা লোচন যেটা বললো যে মানুষকে কি আমরা সরকারের বিরুদ্ধে ছিলাম, কোটা মেধার সঙ্গে তো অনেকেই ছিল, যে আমরা তো চেয়েছি যে কোটার একটা সুষ্ঠু সংস্কার হওয়া দরকার। তো কারণ বাংলাদেশে অনেক উপকূলীয় অঞ্চল বিভিন্ন জায়গায় পিছিয়ে আছে, সেগুলো একটা সাম্যতা আনা দরকার। তো এটা ঠিক আছে, এটা খুব স্বাভাবিকভাবে আমার সন্তান মেধা দিয়ে চাকরি পাবে, এটা তো আমি চাইবই। হ্যাঁ, তো এটাকে কেন্দ্র করে যে তারা মিথ্যাচার গুলো করলো, এবং এই যে কি বলে গোলাম মুর্তজারা এটাকে বিপ্লব অভ্যুত্থান চালানো, কিসের বিপ্লব, কিসের অভ্যুত্থান? আপনি যেটা বললেন যে এখানে অবৈধ সরকার, অসাংবিধানিক, এটা যাবে না, এটা দখলদার সরকার, এটা দখল করে নেওয়া হয়েছে। দখল করে নিলে, দখল না করলে তো তারা ৭২-এর সংবিধানের প্রতি তারা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তারা মুক্তিযুদ্ধকে যেভাবে তুচ্ছ, যেখান থেকে আমাদের সৃষ্টি, জন্মকে নিয়েই তো তারা কথা বলছে। তো কাজেই এটা দখল হয়ে গেছে দেশটাকে, এবং এই দখলদারের নেতৃত্ব দিচ্ছে এই 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 ইউনূস গং, এবং এখান থেকে আমাদেরকে রক্ষা করতে, উদ্ধার করতে হবে প্রজন্মকে। আজকে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে কি রাজনীতি হচ্ছে, বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে, স্কুল থেকে শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা হচ্ছে,
এবং যেন আমাদের দারিদ্রতা আরো চলে যায়। একটা আমি ইয়েতে দেখলাম, গবেষণাপত্রে দেখলাম আগামী 1 বছরের মধ্যে 40% মানুষ দরিদ্র হয়ে যাবে। তার মানে কি? আবার সেই গ্রামীণ ব্যাংক, আবার সেই ভিক্ষার থলি, আবার সেই পৃথিবীর দ্বারে দ্বারে গিয়ে সেই যে এনজিও কর্মীরা গ্রামে গ্রামে যাবে, টাকা নিয়ে আসবে বিদেশ থেকে। এটাই তো যাচ্ছে। বাংলাদেশকে একটা অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছে, জঙ্গিবাদদের হাতে তুলে দিয়ে। খালিদ ভাই, এটা নিয়ে কিন্তু একটা স্পেকুলেশন আছে এবং আমাদের পর্যবেক্ষণও বলতে পারেন। একটা নির্দিষ্ট হ্যাঁ, কয়েকটা বছর পরে 2000 কত সালে বাংলাদেশের কিন্তু মধ্যম আয়ের দেশে অ্যাড হওয়ার কথা ছিল। 26 সাল থেকে 30 সালের মধ্যে। 26 সাল থেকে 30 সালের মধ্যে আমার যতটুকু মনে পড়ে। ধন্যবাদ। তো যখনই কোনো একটা দেশ মধ্যম আয়ের দেশে অ্যাড হয়ে যায়, এনজিওদের জন্য যে ফান্ড আসে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই আশঙ্কা থেকে আমাদের সকল এনজিও অলরেডি বন্ধ হয়ে গেছে। গ্রামীণ অর্থনীতি এত বেশি শক্তিশালী হয়ে গেছিল দেশরত্ন শেখ হাসিনার সময়, যে এটা অলরেডি বন্ধ হয়ে গেছে। তাই এনজিও গুলো এই কাজটা করেছে। এবং তুষার যেটা বলছিলেন যে বিপ্লব, অভ্যুত্থান, গোলাম মর্তুজাদের কথা মতো উনি সুন্দর সুন্দর কথা বলতেন, মানবাধিকার, ওনারা কিন্তু 5ই আগস্টের পর একটা কথা বলেছেন। তারা আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগের সমর্থক, এবং আমরা যারা সাধারণ মানুষ দেশের পক্ষে কথা বলি, আমাদের কোনো মানবাধিকারে তারা বিশ্বাস করেন না। এবং তারা এগুলা বারবার বলে আওয়ামী লীগের নেতা কর্মী, বাংলাদেশের পক্ষের মানুষ, মুক্তিযোদ্ধা, তাদেরকে হত্যা, গুম, অপমান, নিপীড়ন, চাকরি থেকে বহিষ্কার, তারা কিন্তু এক ধরনের সম্মতি উৎপাদন করেছে মানুষের মধ্যে। রাইট। এবং বলা হচ্ছে আওয়ামী লীগকে হত্যা করলে নাকি বেহেশতে যাওয়া যাবে। হ্যাঁ, একটা মানুষ যখন আহত হচ্ছে, সে কোনো কিছুর সম্মুখীন হচ্ছে, আমরা বলছি ও তো আওয়ামী লীগ। অ্যাজ ইফ ও আওয়ামী লীগ হলে ও মানুষ না, ও শরীরে ব্যথা পায় না, ওর শিক্ষার কোনো অধিকার নাই, ওর কাজের কোনো অধিকার নাই, সর্বোপরি ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। যে কাজটা কিন্তু তুষার আমরা মাইলস্টোনে দেখেছি। মাইলস্টোনে সাধারণ শিক্ষার্থীরা অনবরত আসছিল, তারা বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করছিল, তারা দুজন উপদেষ্টাকে তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছিল তাদের দাবি দাওয়া যেন মেনে নেওয়া হয় সেজন্য। সেই মুহূর্তে তারা কি করেছে, তারা একটা ফেব্রিকেটেড একটা আলোচনা, এনসিপি বলি বা সরকার পক্ষ বলি যাই বলি, তারা অনলাইনে ছেড়েছে এবং ছেড়ে তারা একটা সম্মতি উৎপাদন করেছে যে এই ছাত্ররা, এই 7, 8, 6 এর ছাত্ররা, এরা সবাই আওয়ামী লীগ। তারা নিজেরা যেটা করেছিল এটা 7, 8, 6 এর ছাত্ররা সবাই শিশু। হ্যাঁ, এই শিশুরা সবাই আওয়ামী লীগ। সুতরাং এদেরকে যে পেটানো হচ্ছে, এদেরকে যে আক্রমণ করা হচ্ছে, এটা জায়েজ আছে। এই সম্মতিটা তারা উৎপাদন করার প্রক্রিয়াটা অনলাইনে চালু রেখেছে। এটাই তাদের প্রক্রিয়া। এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই বারবার কথা বলছি, গত 13 মাস ধরে কথা বলছি। এবং কোটা আন্দোলনের কথা খালিদ ভাই যেটা বললেন যে আমরা তো সবাই চেয়েছি কোটা রিঅ্যারেঞ্জ হোক, আমি ব্যক্তিগতভাবে চাইনি খালিদ ভাই। কারণ আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকে জানি এই কোটা আন্দোলনটা জামাত শিবিরের একক আন্দোলন, তারা শুরু করেছে। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যখন মুক্তিযোদ্ধার কোটা চালু হয়েছে, তখন থেকে জামাতের ভীষণ জ্বলুনি মুক্তিযুদ্ধের কোটা নিয়ে। আমাদের দেশে কি রাজাকারের কোটা থাকবে না খালিদ ভাই? আমাদের দেশে তো মুক্তিযোদ্ধার কোটাই থাকবে। এখন কিন্তু তারা জুলাই যোদ্ধা, এই জুলাই যোদ্ধা কোটা, অমুক কোটা, বিপ্লব কোটা, নানা কোটা কিন্তু তারা চালু করছে। তারা কিন্তু আমাদের ফুটে স্টেপই অনুসরণ করছে, কিন্তু বিপরীত দিক থেকে। আমাদের মুক্তিযুদ্ধকে তারা জুলাই দিয়ে প্রতিস্থাপন করার প্রতি মুহূর্তে প্রচেষ্টা চালাচ্ছে। এটাই তাদের প্রক্রিয়া। এই বিভ্রান্তি, এই ষড়যন্ত্র, এই নীল নকশা মানুষের সামনে তুলে ধরার জন্যই কিন্তু বারবার মানুষকে বলি যে ভাই, একটু বুদ্ধি খাটান, প্রশ্ন করেন, নিজে বুঝার চেষ্টা করেন, অন্যের হাতে ঝাল খায়েন না, অন্যের মুখে ঝাল খায়েন না। এই জিনিসটা বারবার বলার চেষ্টা করি। এবং এই যে বলে যে তারা খুবই মানবাধিকার নিয়ে তারা সোচ্চার, তারা বিভিন্ন দেশের কাছে আমাদের দেশ বিক্রি হয়ে যাচ্ছে। তুষার, আমি আপনাকে একটা লাইন পড়ে শোনাই। বিএসএফ kills 34 Bangladeshis in 11 months of interim government. এটা কিন্তু নিউজের খবর। বিএসএফ 34 জন 11 মাসে খুন করেছে বা গুলি করেছে, কোনো কারণে হয়েছে। অনেক সময় হয় আমাদের গরু চুরি ইত্যাদি ইত্যাদি নানা রকমের সীমান্তের ইয়ে থাকে। আমি আপনাকে সেই ইলাবোরেট জিনিসে গেলাম না। এখানে তারা বলছে আমাদের কিন্তু এখন আর ফেলানি নিয়ে কবিতা হচ্ছে না। খেয়াল করেন তুষার, ফেলানি ঝুলে আছে, ফেলানি 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 নিয়ে কিন্তু এখন কবিতা হচ্ছে না। আমরা হ্যাঁ, আমরা শাহবাগে দাঁড়াচ্ছি না। আমার মতন লোকেরা কিন্তু এখন শাহবাগে ফেলানির পোস্টার নিয়ে দাঁড়ানো না। তাহলে আমাদের কু বলি
এনার্কি বলি, আমাদের সবকিছু ছিল হচ্ছে গিয়ে নিজস্ব ব্যক্তিগত পদ, পদবি, পয়সার জন্য। যখনই আমার ব্যক্তিগত পদ, পদবি, পয়সা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিনিময়ে পাওয়া হয়ে গিয়েছে, তখন কিন্তু আমার ঠোঁট সেলাই হয়ে গিয়েছে। না, এই যে আপনি যেটা বলছিলেন যে মানবাধিকার মানবাধিকার বলে যারা সারাক্ষণ চিল্লাতো, মানে মূলত মানবাধিকারটা তাদের জন্য কিন্তু মানে মানে তারা কি বলবো, সিলেক্টিভ হিউম্যান রাইটস, মানে তারা একটি নির্দিষ্ট পক্ষের জন্য মানবাধিকারকে তারা গুরুত্ব দিচ্ছে। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যে ভাষায় কথা বলছে, এটি হয়তো রাজনৈতিক কর্মীরা বললে তাদের একটি পলিটিক্যাল জায়গা থেকে, আক্রমণাত্মক জায়গা থেকে এটি মানা যায়, কিন্তু মানবাধিকার মানবাধিকার বলে মানবাধিকার সংগঠন যারা করতো, বাংলাদেশে যারা মানবাধিকারের প্রতিনিধি হিসেবে, মানবাধিকার রক্ষার অ্যাক্টিভিস্ট হিসেবে সুপরিচিত, তারা যখন রাজনৈতিক কর্মীদের ভাষায় কথা বলে, সেটি কিন্তু সমস্যার জায়গা। এবং আপনি দেখেন যে হ্যাঁ, আওয়ামী লীগের সময়েও আওয়ামী লীগের কথা বলেছে, প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য কথা বলেছে। বিএনপি, জামাত এখন ক্ষমতায় আছে, জামাত হয়তো তাদের জামাতের নেতাকর্মীদের ভাষায় যখন মানবাধিকার কর্মীরাও কথা বলতে শুরু করে, আপনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার করলে সেটি আর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। তো এটি যদি মানবাধিকার কর্মীরা এটিকে জাস্টিফাই করে, সেটি একটি জাতির জন্য খুবই ভয়ঙ্কর একটি সিমটম, এবং এটি ক্রমাগতভাবেই বাংলাদেশকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাবে। এবং এই যে আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন যাচ্ছি, এটির পরিণতি যদি এই সরকার ক্ষমতায় থাকে এবং খুব শিগগিরই যদি বাংলাদেশকে গণতান্ত্রিক নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় যদি না যায়, তাহলে বাংলাদেশের জন্য মানে খুব, এই যে আপনারা জানেন যে সোমালিয়া, আফগানিস্তানের পরিণতি কোন দিকে গিয়েছে, সেই পরিণতির দিকে কিন্তু বাংলাদেশকে এরা নিয়ে যাবে। এবং যারা এই যে এখন মানবাধিকারের ঝান্ডা নিয়ে আছেন, তাদের কারো কিচ্ছু হবে না, কারণ তারা এই যে ইউনূস সরকার, এরা বেশিরভাগই বিদেশি নাগরিক, তাদের পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের স্থায়ী ভাবে তারা বসবাস করেন, সেইখানে তাদের ঘর বাড়ি প্রফেশন সবই আছে। ফলে এই গোষ্ঠী কিন্তু বাংলাদেশ থেকে লুটপাট করে নিজের আখের গুছিয়ে নিয়ে চলে যাবে। বাংলাদেশের জনগণের জন্য একটি চরম দুর্ভোগের সময় সামনে চলে আসবে, যদি অতি শিগগিরই কোনো নিরপেক্ষ সরকারকে হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে, সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে না যাওয়া হয়। খালেদ ভাই, তুষার যেটা বলছিল যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, ইউনূসের আন্ডারে, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, এই কাজটা করার জন্য জনগণকে কিভাবে সাথে নিয়ে আমরা কাজ করতে পারি, আমাদের অ্যাক্টিভিস্টদের কি করার আছে, সাংবাদিকদের কি করার আছে, এবং আপনাদের যারা রাজনীতি করছেন তাদের কি করার আছে, মানুষকে একটু আলো দেখাবেন। না, এটা তো সত্য যে বাংলাদেশের মানুষের একটাই কথা, যেটা হচ্ছে একটা ক্রেডিবল নির্বাচন করতে, যে নির্বাচনে সকলেই অংশগ্রহণ করবে। এখন যদি আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে, স্বাধীনতার সপক্ষের শক্তিকে বাদ দিয়ে নির্বাচন করতে চান, রাজাকারদের ভোট বা স্বাধীনতা বিরোধীদের ভোট দিয়ে নির্বাচন, সেটা তো বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। এই জন্য আমাদের যারা গণমাধ্যম আছে, তাদেরকে আরো বেশি শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, এবং আন্তর্জাতিক যারা আছে মানবাধিকার, যারা সত্যিকারে মানবাধিকার রক্ষা করতে চায়, বাংলাদেশের মানবাধিকার রক্ষা করার ক্ষেত্রে এই মুহূর্তে এই দখলদার ইউনূসের নেতৃত্ব হবে না। দখলদার ইউনূসকে জেলে যেতেই হবে, তাকে তার কাছে ক্ষমতা হস্তান্তর করতেই হবে। এবং এই যে 8ই আগস্ট থেকে 5ই আগস্টের পরে যে সিরিজ হত্যাকাণ্ড, গণহত্যা সংগঠিত হয়েছে, এটার বিচার করতে হবে। এটারও যদি বিচার করতে না পারি, তাও কিন্তু মানবাধিকার সংরক্ষণ হবে না। এটা বিচার করতে হবে, এবং একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে বাংলাদেশে যদি স্থিতিশীলতা আসে। আদারওয়াইজ এই বাংলাদেশকে একদম সিরিয়া, আমরা যেটা বারবার বলেছি, এটা চলে যাচ্ছে একদম সেই ধরনের একটা অবস্থায়, যে এখানে মানে ভাবতেই তো কষ্ট লাগছে, ভাবতেই তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে থাকে। আগামী কি হতে যাচ্ছে, বাংলাদেশে কি হতে যাচ্ছে। মানুষের যখন আপনি 40% উপরে যদি যেই জীবন মান যেখানে চলে গিয়েছিল, সেখান থেকে যদি আপনার একদম তলানিতে চলে যায়, সেই মানুষটি আর কি হতে পারে। তো সেই বাংলাদেশটাকে, আমাদের এত সুন্দর একটা বাংলাদেশ, হ্যাঁ সীমাবদ্ধতা ছিল, ব্যর্থতা ছিল, কিন্তু মানুষের জীবন মান তো একটা জায়গায় চলে গিয়েছিল। বাংলাদেশকে নিয়ে তো সারা পৃথিবী একটা গর্ব করতেছিল। বাংলাদেশের মানুষ তো সাহসী হয়ে গিয়েছিল। এই সরকার তো সে
সাহসের যোগানদার, যে একজন মানুষ নিজেই নিজের জীবন গড়তে পারছে, কেরিয়ার গড়তে পারছে। এটা কে? সরকারের দায়িত্ব কি? বাংলাদেশের ইকোনমির মনে করেন 85% হচ্ছে বেসরকারি ইকোনমি, সরকারি ইকোনমি 15% 20% হইতে পারে। তো বাংলাদেশের সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে পথ দেখানো, এমন একটি পথ দেখানো যেই পথে সে নিজেকে দাঁড় করিয়ে ফেলবে। আজকে তো সেই পথটা বন্ধ করে দেওয়া হলো। আজকে তো মানুষকে এমন একটা অবস্থায় চলে গেছে যে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এইভাবে তো চলতে পারে না, এইভাবে তো চলতে পারে না। এবং এই অ্যাসাইনমেন্ট নিয়েই কিন্তু তিনি এসেছেন, কারণ তাকে এতদিন আগে যে শান্তির যে পুরস্কারটা দেয় আমরা তো দেখি নাই। সমগ্র পৃথিবী আমি জানি না, এবং শান্তিতে পুরস্কার দেওয়ার পরে তাকে যেভাবে পৃথিবীর বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে বিভিন্ন সিটিগুলোতে তাকে যেভাবে প্রমোট করা হলো এই ইউনুসকে, এবং তাকে যে এত মানুষ শান্তিতে পুরস্কার পেল তাদেরকে আমরা দেখলাম না, অত ইউনুসকে নিয়ে সারা পৃথিবীতে নাড়াচাড়া করা হলো। এবং ইউনুস যেখানে যাচ্ছে তার আগে মানে সেখানে প্লট তৈরি করা হচ্ছে। এখন যেভাবে এই যে কিশোর গ্যাংরা যেখানে যাচ্ছে সেখানে প্লট তৈরি করতেছে বর্তমান সরকার, এই দখলদাররা একই প্লট তৈরি করে তাকে একটা বিশাল কিছু বানানো হয়েছে। কিন্তু তার কথাবার্তা, এই যে এই দখলের পরে তার কথাবার্তা, তার কর্মকাণ্ড দেখে কি মনে হয় যে সে এত বড় মানুষ? তাকে তো একটা, আমার কাছে মনে হয় গুলিস্থানে যে সন্ধ্যার পরে যেই দোকানদাররা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে এই ধরনের একটা বিক্রেতা মনে হয় তাকে আমার কাছে। আপনি দেখেন কয়েকদিন আগে আমি দেখলাম টেলিভিশনে, আমি ইউটিউবে দেখেছি যে তিনি কোন একটা অনুষ্ঠানে বলছে, কয় যে কোনো লেখাপড়া লাগে না, কোনো পরিশ্রম লাগে না, বুদ্ধি থাকলে টাকা ইনকাম করা যায়। এই কথাটাও শুনতে হলো একটা বুদ্ধি থাকলে এটা এই কথা, এই যে কত বুদ্ধি তার আছে। তৈমুর যেটা বলল, ভাই এটা কিন্তু উনি ঠিকই বলেছেন, উনি কিন্তু নিজের শিক্ষা জীবনে থার্ড ক্লাস পাওয়া পরে এসে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলছে চাঁদা ঢালো। কত বুদ্ধিমান সে টাকা কালেকশনের জন্য। এবং এই 11 মাসে আমরা দেখলাম সে তার যে ট্যাক্সের যে ফাঁকির টাকা যেটা কোর্টে প্রমাণিত হলো সেটা তিনি মাফ করলেন। এবং সিরিজ তার তারপরে 40-42টা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই সরকারের ট্যাক্স ফাঁকি দিয়েছে। 1 কোটি, 2 কোটি, 4 কোটি, 5 কোটি। আমি বিদ্যুৎ খাতেই শুধু কয়শো কোটি টাকা বিদ্যুৎ বিল তার বাকি ছিল গ্রামীণ শক্তি নাকি একটা ইয়েতে, সেটাও নাকি তার মকুব করে নিয়েছে। এই হচ্ছে তার। কাউকে দিয়ে যদি খালিদ ভাই কখনো সৌভাগ্য হয়, কখনো সুযোগ পান অডিট করান, তাহলে দেখবেন যে আমরা যে বিভিন্ন সিরিজ দেখি না নেটফ্লিক্সে, উনি কিভাবে শেল কোম্পানি তৈরি করে এক কোম্পানির টাকা আরেক কোম্পানি, মানে কুমিরের বাচ্চার মতন করে জিনিসটাকে রোল করেছেন। আমাদের আইনজীবী যখন তিনি ট্যাক্সের ফাঁকে মামলা যে তিনি দোষী সাব্যস্ত হলেন, তিনি তখন একটা ছোট্ট একটা ব্রিফ দিয়েছিলেন, যে বলেছিলেন যে এটা আপনার চিন্তাই করা যায় না তিনি কিভাবে তিনি টাকা, আপনি যেটা বলছিলেন যে কিভাবে তিনি এক জায়গা থেকে আরেক জায়গা থেকে আরেক, এটা তো তদন্ত করে বের করে নিয়ে আসাও তো একটা মহা বিপদ। এবং ধরেন খালিদ ভাই, অ্যাজ ফর এক্সাম্পল, আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, কথার কথা 20 কোটি টাকা, আপনি 20 কোটি টাকার একটা এফডিআর করবেন আরেক ব্যাংকে, সেটার এগেনস্টে আবার 18 কোটি টাকা লোন নেবেন, নিয়ে আরেক ব্যাংকে হাই ইন্টারেস্ট রেটে আবার এফডিআর করবেন, এক চক্র। আমি আপনাকে সেটাই বললাম যে শেল কোম্পানির মতন করে উনি কিভাবে এক জায়গার টাকা আরেক জায়গায় হস্তান্তর করে এক কোম্পানির উপরে আরেক কোম্পানি করেছেন, এটা কিন্তু একটা সিরিজ করার মতন বিষয়। শান্তি কাকু কিভাবে টাকা বানালেন, এটার উপরে একটা সিরিজ করার মতন বিষয়। যাই হোক খালিদ ভাই, আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। তুষার, আমরা আলোচনার একদম শেষে, আমরা এখনই শেষ করব। আমি আপনাদেরকে বারবারই বলেছি, আমাদের এই যে যৌথ প্রযোজনা থাকে সেটা বিভিন্ন অসঙ্গতি ধরিয়ে দেওয়ার জন্য, তারা প্রশ্ন করা শেখার জন্য, এবং নিজেরা যেন, যেহেতু গণমাধ্যম অনেকটাই অবরুদ্ধ, আপনারা যেন প্রশ্ন করে সত্যটা জানার চেষ্টা করেন এবং বিভ্রান্ত না হন। কারণ নানা রকমের ইনফ্লুয়েন্সার আছে, তারা ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার এবং সর্বোপরি ডলার কামানোর জন্য আপনাদেরকে অনেক ধরনের তথ্য দিয়ে থাকে। তথ্য যাচাই বাছাই না করে সেটা গ্রহণ করবেন না। আপনারা দেখেছেন গত বছর তথ্য যাচাই বাছাই করে গ্রহণ না করার কারণে আমাদের সার্বিকভাবে সকলের কি ধরনের একটা ক্ষতি হয়ে গিয়েছে। আর বারবার বলা হয় যে জনগণের স্বতঃস্ফূর্ত জিনিস, এই জিনিস সেই জিনিস। আমি আপনাদেরকে শুধু একটা উদাহরণ দিয়ে রাখবো, যে 5ই আগস্ট গান পাউডার দিয়ে 32 নাম্বার পুড়িয়ে দেওয়া হয়েছে। কোন সেই স্বতঃস্ফূর্ত জনগণ
যে গান পাউডার নিয়ে আন্দোলন করতে বেরিয়েছে, কোটা ঠেকানোর জন্য গান পাউডার নিয়ে বেরিয়েছে, এরকম কোন স্বতঃস্ফূর্ত স্টুডেন্ট আমার জীবদ্দশায় আমি দেখিনি। আমি বহু আন্দোলন দেখেছি, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়া। তুষার দেখেছেন কিনা আমি জানি না, খালিদ ভাই দেখেছেন কিনা আমি জানি না। আমরা জানি গান পাউডার নিয়ে ঘুরে জঙ্গিরা, স্লিপার সেলের সদস্যরা, তারা এই ধরনের কাজ করে সংঘবদ্ধভাবে এবং তাদেরকে ধরা যায় না। তারা মুহূর্তের মধ্যে কাজটা করে সেখান থেকে চলে যায়। কোনো ছাত্র, কোনো সাধারণ জনগণ গান পাউডার নিয়ে আন্দোলনে আসে না। আপনাদের কাছে এই একটা উদাহরণ রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। খালিদ ভাই এবং তুষার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন, আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও শুভেচ্ছা, শুভরাত। আবার দেখা হবে বিজয় গাথার পরবর্তী অনুষ্ঠানে। সে পর্যন্ত বিদায়।